যারা ভাবছেন যে আমাদের তো ক্ষমতা যাওয়ার সুযোগ নাই, আমরা চাই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আমরা চাই আরও সংস্কারিত, যেই প্রক্রিয়া পাচার হয়েছে গত 16 বছর, একই প্রক্রিয়া এখানে চালু আছে। আমি কোনো অবস্থায় এটা বিশ্বাস করব না যে 5 আগস্ট থেকে বাংলাদেশের থেকে পাচার বন্ধ হয়ে গেছে। সরকার যারা পরিচালনা করে বাস্তবে বাংলাদেশে, তারা হচ্ছে আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্র শুধু ওই বিষয়গুলি তারা ধরে নেবে বা পালন করার চেষ্টা করবে যেগুলো তাদের স্বার্থকে আঘাত করে না। উপদেষ্টার এপিএস হওয়ার যে বলে যে ক্ষমতাটুকু তার কাছে বা তাদের কাছে আছে, এটা এককভাবে তিনি কিন্তু তারা দুজনই করেছেন, সেটা আমি কখনোই বিশ্বাস করব না। এখানে যোগসাজশ ছিল। চর্চার নিয়মিত আয়োজনে আজকে আমাদের অতিথি টিআইবির নির্বাহী পরিচালক, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। টিআইবি যখন থেকে এখানে কাজ শুরু করেছে তখন থেকে আমরা দেখে আসছি যে রাজনৈতিক সরকারগুলোর সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক, অর্থাৎ টিআইবি যা বলে তার প্রতিবাদ করে। অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের সম্পর্ক কীরকম? আমি একটু বলি, প্রথমে বলবো যে রাজনৈতিক সরকারের সাথে বৈরী সম্পর্ক আমি ঠিক বলবো না, এটা একটা লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। যখন কখনো কখনো সেটা লাভ, ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক। কখনো কখনো ভালোবাসা, কখনো কখনো ঘৃণা। যখন যেই দল যখন ক্ষমতায় থাকেন তখন তারা আমাদেরকে বেশিরভাগ সময় রাষ্ট্রদ্রোহী থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের সম্পর্কে নেতিবাচক অবস্থান গ্রহণ করে থাকেন, নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। এটা অনেক সময় পলিটিক্যাল রেটরিক, বাট অনেক সময় সাবস্টেন্টিভও, এবং সে নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আবার একই দল হয়তো বা যখন ক্ষমতার বাইরে, তখন আবার আমাদেরকে খুবই নির্ভরশীল মনে করেন, আমাদেরকে রেফার করেন, ধন্যবাদ জানান এবং আপনাদের পছন্দ করেন। এবং সাম্প্রতিককালে আবার এটাও দেখা গেছে যে অনেক সময় সরকারের বাইরে থেকেও পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে না, কারণ তাদের বিবেচনায় আমরা ক্ষমতাসীনদেরকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত বলি নাই, এরকম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের উপরে প্রত্যাশা একদিক থেকে, অন্যদিক থেকে আমাদেরকে নিয়ে মানে অসন্তুষ্ট, যখন এটা অবস্থান ভেদে এই বিষয়টা দেখেছি। আর আপনার যেটা প্রশ্নের দ্বিতীয় অংশটা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবশ্যই এটা দেশবাসী জানে, আপনার দর্শকরা জানে যে আমার উপরে একটা দায়িত্ব অর্পিত হয়েছিল। সেটি আমি মনে করি যে দুই পর্যায়ে দুইটি দায়িত্ব, যেটার কথা আপনি বললেন, দুদক সংস্কার কমিশনের প্রধান এবং পরবর্তী। আচ্ছা, ওটা নিয়ে আলোচনা আসছে। আমি ওইটা বলতে চাচ্ছি, এই প্রশ্নের উত্তরটা ওইটা বলতে চাচ্ছি। অন্তর্বর্তীকালীন যেটা ঐকমত্য কমিশনের সদস্য, এই ভূমিকাটা আমার পক্ষে ছিল, আমি মনে করি যে আমাদের টিআইবির কাজের এক ধরনের স্বীকৃতি। আমরা সারা দেশে আপনি যেটা বললেন, দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়ে কাজ করেছি, সুশাসনের পক্ষে কাজ করি, গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করার জন্য যে কাজ করেছি, সেটারই এক ধরনের স্বীকৃতি হিসাবে আমি মনে করি যে আমাদের উপর এই দায়িত্ব অর্পিত হয়েছিল। সেই কারণে সরকারের সাথে আমাদের একটা সম্পৃক্ততা ছিল। তাছাড়া সরকার যারা, অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছেন, যারা দায়িত্বে আছেন, তাদের সকলের মোটামুটি প্রায় সকলেই কিন্তু আমাদের নাগরিক সমাজের প্রতিনিধি, এক অর্থে নাগরিক সমাজের সরকার। তো সেই অর্থে আমাদের সাথে সম্পর্ক অবশ্যই ইতিবাচক ছিল, প্রত্যাশাও ইতিবাচক ছিল। তবে আমরা তো একই সাথে এই সরকারের ভুল ত্রুটি চিহ্নিত করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে প্রতিক্রিয়া তো সেই কারণে ইতিবাচক, আমরা লক্ষ্য করিনি। একটু মিউটেড হলবো, খুব একবারে নির্ভেজাল ইতিবাচক ছিল না, অখুশি ছিল, নাখুশ ছিল। আমরাও কড়া ভাষায় সমালোচনা করেছি। সেই ক্ষেত্রে আমি খুব অবাক হইনি যে নাখুশ ছিল বা একটু অখুশি ছিল। এটাই বাস্তবতা, কারণ সমালোচনা অনেকেই সইতে পারেন না। আপনি কেবল জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য নন, দুদক সংস্কার কমিশনেরও প্রধান ছিলেন। আপনারা দুর্নীতির লাগাম টানতে যেসব সুপারিশ করেছেন, সেগুলো সরকার কতটা বিবেচনায় নিয়েছে? এই প্রশ্নের সরাসরি উত্তর আমার কাছে নেই। সরকার কি করেছে সেটা সম্পর্কে একটু ভাষা ধারণা আছে, যে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, একটা অর্ডিন্যান্স করা হয়েছে। কিন্তু আমি যেটা বলবো যে আমাদের দিক থেকে যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী খুব সক্রিয়ভাবে আমাদের সুপারিশমালাগুলো দুইটা পর্যায়ে, দুই ধরনের সুপারিশমালা আমরা করেছি। এক হচ্ছে যেগুলো আশুকরণীয়, সেটা সরকারের প্রত্যাশা অনুযায়ী, সরকারের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু সরবরাহ করেছি সরকারকে। এই শ্রেণীতে ভাগ করে, যেগুলোর মধ্যে আছে সরকারের সিদ্ধান্তে, সরকারের প্রয়োজনীয় ক্ষেত্রে অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে প্রয়োজনীয় এবং সরকারের সাথে সহযোগিতায় দুদক কর্তৃক বাস্তবায়নযোগ্য। এই শ্রেণীর যে করণীয় প্রস্তাবনাগুলো, সুপারিশগুলো, সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় শতভাগই বাস্তবায়ন করার কথা ছিল। কতটুকু হয়েছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে যে সুপারিশগুলো আপনার রাজনৈতিক
শক্তির মহলের রাজনৈতিক দল এবং শক্তির অংশগ্রহণের মাধ্যমে বা তাদের ওনারশিপের মাধ্যমে হওয়ার কথা, সেগুলো কিন্তু আমাদের সুপারিশের ক্ষেত্রে প্রায় শতভাগ সবগুলো রাজনৈতিক দলই কিন্তু প্রায় শতজ্ঞ সবগুলো রাজনৈতিক দল সমর্থন করেছে। কিছু ক্ষেত্রে খুব মাইনর ইয়ে আছে, রিজার্ভেশন আছে। কিন্তু সরকারের খসড়া অধ্যাদেশে কি তার প্রতিফলন আছে? খসড়া অধ্যাদেশ যেটা করা হয়েছে দুদক আইনের বিষয়ে, সেটা নিয়ে আমাদের বেশ কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণ বা ইনফ্যাক্ট রিজার্ভেশন এবং উদ্বেগ ছিল। আপনি হতাশা উদ্বেগ আমরা প্রকাশ করেছি, সরকারের সাথে দেন দরবার করেছি, সেটা স্থগিত করার চেষ্টা করেছি। কিছু কিছু সুপারিশমালা পরে মেনে নেওয়া হয়েছে, কিন্তু একটা বাস্তব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যেটা নিয়ে আবার সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়েছিল, সেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুদকের স্বাধীনতা আমরা চেয়েছি, পাশাপাশি দুদকের জবাবদিহিতার একটা পদ্ধতি ছিল না। আমরা যে পদ্ধতিটা সুপারিশ করেছি, যেটা সকল রাজনৈতিক দল একমত হয়েছে, সেই বিষয়টা সরকার বাতিল করে আমাদের প্রয়াসের সত্য চিহ্নিত করে আমরা বলেছি কেন এটা বাদ দিচ্ছেন, কি এটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা ছাড়াই সেটাকে বাদ দিয়ে এটা অধ্যাদেশটা করা হয়েছে। এর পিছনে কি কাজ করেছে কি আমলাতন্ত্র না সরকারের নীতি নির্ধারকদের মধ্যেই দুর্বলতা আছে? সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, এবং এই কথাটি আমি এখন যেটা বলবো সেটি শুধু দুদক সংস্কার না, অন্য যেহেতু আমরা পর্যবেক্ষণ করছি অন্য সকল ক্ষেত্রেই সংস্কারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি সবাই সংস্কার চায়, কিন্তু সংস্কারের প্রতিকূলতা বা সংস্কারের বিরুদ্ধে রেজিস্ট্যান্স যারা দেবে, কোন পক্ষ কোন মহল থেকে আসতে পারে, সেটা নিয়ে কোনো বাস্তব চিন্তা ভাবনা বিবেচনা হয় নাই। এবং সেটা হচ্ছে যে বাস্তবতাটা এইটি যে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ইতিমধ্যে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত থেকে মূল প্রতিবন্ধকতা আসছে আমলাতন্ত্র থেকে। আমলাতন্ত্র সমস্ত বিষয়গুলো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা পরিষদ যেভাবে চায়, হয়তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের দুর্বলতা থাকতেই পারে, কিন্তু যতটুকু চায় সার্বিকভাবে আমি মনে করি যে সংস্কার মুখী, তারা সংস্কার চায়। সরকার অ্যাজ এ হোল হয়তো সরকার চায়, কিন্তু সরকার যারা পরিচালনা করে বাস্তবে বাংলাদেশে তারা হচ্ছে আমলাতন্ত্র। সেই আমলাতন্ত্র শুধু ওই বিষয়গুলি তারা ধরে নেবে বা পালন করার চেষ্টা করবে যেগুলো তাদের স্বার্থকে আঘাত করে না, তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে না তাদের বিবেচনায়, মানে অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ বিবেচনা নেই। বস্তুনিষ্ঠ বিবেচনা কিন্তু তাদেরকে সহায়ক হওয়ার কথা, কারণ স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠা করলে তাদেরও সুনাম হবে। কিন্তু এই বিষয়গুলো তারা বলবে স্বল্প মেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে তাদের ঝুঁকি হবে তাদের জন্য, এই ধরনের বিষয় অবস্থান থেকে তারা এটা থেকে প্রতিহত করার চেষ্টা করে। দুদক সংস্কারের তো অন্যতম প্রধান লক্ষ্য দুর্নীতির লাগাম টেনে ধরা। গত 15 মাসে কতটা টেনে ধরতে পেরেছে সরকার বলে মনে করেন? গত 15 মাসে আসলে যেটা হয়েছে দুইটা দিক একটা আছে এই প্রশ্নের জবাবে। সেটা একটা হচ্ছে যে আমরা যে কর্তৃত্ববাদ পরবর্তী সময়ে যে জঞ্জালের মধ্যে আছি সেটি কিন্তু স্বল্প মেয়াদে পরিবর্তন করা মানে হয়ে যাবে সেটা আশা করাটা খুব কঠিন। তবে এবং এই বিবেচনায় এই প্রেক্ষিতেই প্রথম পয়েন্ট, এই প্রেক্ষিতেই আমি যেটা বলবো, আমরা যেটা দেখেছি আমাদের গবেষণা পর্যবেক্ষণ গণমাধ্যম সূত্রে, সেটা ঠিক 5 আগস্ট বিকেলবেলা থেকে সারা দেশেই কিন্তু শুধু ব্যক্তির পরিবর্তন হয়ে সারা দেশে পলিটিক্যাল অ্যান্ড গভর্নেন্স স্পেস, রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গন যেটা আছে, রাষ্ট্র পরিচালনার যে অঙ্গন, পুরোটাই কিন্তু দলবাজি, দখলবাজি, চাঁদাবাজির একটা শুধুমাত্র প্রতিস্থাপন হয়েছে। এই এবং তার মধ্যে রাজনৈতিক শক্তি এবং তার সাথে আমলাতন্ত্র। কিন্তু এটা প্রতিরোধ করতে সরকারকে যতটা শক্ত হওয়ার কথা ছিল সেটি কি হয়েছে? মানে ওই সুযোগটাও সরকার পেয়েছে আমি সেটা মনে করতে পারি না, বলতে পারবো না। কিন্তু এবং তারা যারা করেছে তারা কিন্তু সরকারের অংশ বা সরকারের পেছনের শক্তি। আমাদেরকে যেটা বুঝতে হবে যে বর্তমান সরকার একটা রাজনৈতিক সরকার নয়, কিন্তু সরকারের পেছনে শক্তি আছে বা সরকারের অভ্যন্তরে শক্তি আছে, সেটার মধ্যে কিন্তু রাজনৈতিক উপাদান সবচেয়ে বেশি গুরুতর। এবং এই যে এটা হচ্ছে যে একটা দলীয়করণের প্রতিস্থাপন আরেকটা দলীয়করণ দ্বারা হয়েছে, একাধিক দলীয়করণ দ্বারা হয়েছে, সেখানে কিন্তু এখন যেটা হচ্ছে যে একাধিক দলীয়করণ, সেটা তো যার ফলে যেটা হচ্ছে যে যারাই এইটাকে প্রতিহত করবেন তাদের মধ্যেই কিন্তু এটার কারণে সুবিধাভোগী লাভবান রয়েছেন। এবং সেই প্রক্রিয়াটা অব্যাহত ছিল একদিক থেকে, আর অন্য দিক থেকে যখন সাধারণত অন্য ধরনের যে দুর্নীতি, ক্ষমতার ব্যবহার, স্বার্থের দ্বন্দ্ব, এই ধরনের বিষয়গুলো কিন্তু বর্তমান সরকারও, অন্তর্বর্তীকালীন সরকারও এসব পুরোপুরিভাবে ঊর্ধ্বে থাকতে পারেনি। যেমন একটা বিষয় হচ্ছে যে দৃষ্টান্ত স্থাপন করার প্রচুর সুযোগ ছিল এবং শুরু হয়েছিল সেভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন যে তার নিজের এবং সরকারের
অন্য উপদেষ্টাদের সকলের সম্পদ বিবরণী প্রকাশ করবে জনসমক্ষে এবং তার উপর ভিত্তি করে পরবর্তীতে সকল আমলাতন্ত্রে বা সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে একই বিষয়টা প্রযোজ্য এবং প্রজ্ঞাপন জারি হয়েছে। আজকে পর্যন্ত কিন্তু সেটার কোনোটাই হয়নি। এটি কিন্তু যে দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার, সেটি আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে সেটা নিয়ে প্রশ্ন আছে। পাশাপাশি আছে কোনো কোনো উপদেষ্টার বা সরকারের কোনো কোনো মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিভিন্ন বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ কোনো কোনো ক্ষেত্রে দুদক তদন্ত করতে আমাদের বাধ্য নির্দিষ্টভাবে বলি যে দুজন উপদেষ্টার এপিএসকে দুর্নীতির অভিযোগের দায়ে পদচ্যুত করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। ওইটাতে আমি ইঙ্গিত করছিলাম যে সরকারের অভ্যন্তরেই যেটা হচ্ছে যে এই যে ক্ষমতার অপব্যবহার করে উপদেষ্টার এপিএস হওয়ার যে বলে যে ক্ষমতাটুকু তার কাছে বা তাদের কাছে আছে, এটা এককভাবে তিনি কিন্তু তারা এই দুজনই করেছেন সেটা আমি কখনোই বিশ্বাস করব না। এখানে যোগসাজশ ছিল বা এক সুরক্ষা ছিল বা বা এক ধরনের অংশীদারিত্ব ছিল। সো এটা তাদের ভিতরে অভিযোগ শুধু তাদেরকে অপসারণ করেছে এবং তাও চাপের মুখে একটা বিব্রতকর অবস্থায় যাওয়ার পর। কিন্তু এদেরকে যে সুস্পষ্ট প্রক্রিয়া অনুসন্ধান তদন্ত দুদক অবশ্যই কাজ শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে কি হয়েছে সেটা আমরা জানি না। এখানে অন্য আলোচনা এর দায় কি সংশ্লিষ্ট উপদেষ্টার উপর পড়ে না? ডেফিনেটলি ওইটা আমি বলছি যে এটা নিশ্চয়ই প্রোটেকশন ছিল, প্রমোশন ছিল। এই দায়টা সংশ্লিষ্ট উপদেষ্টা কোনোভাবে এড়াতে পারেন না। অন্তত পক্ষে তাদের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যাও কিন্তু এখন পর্যন্ত আসে নাই, বা সুস্পষ্ট এরকম একটা কমিটমেন্টও আসে নাই যে হ্যাঁ আমরা উই ওয়ান্ট দেম টু বি অ্যাকাউন্টেবল, এই জিনিসটা কিন্তু আসে নাই। গত এক বছরে দুর্নীতি কতটা কমেছে? কমেছে বা বেড়েছে সেটা বলতে পারবো না এখন, কারণ এটার তুলনামূলক পরিসংখ্যান আমরা পরিসংখ্যান ছাড়া বা গবেষণা ছাড়া কথা মানে শুধু এই ধরনের স্পেসিফিক মন্তব্য করতে চাই না। তবে অত্যন্ত পরিষ্কারভাবে নিঃসন্দেহে বলা যায় যে দুর্নীতি ব্যাপকতা গভীরতা অব্যাহত আছে এবং আমাদের যে মানুষের সাধারণ মানুষ সহ আমাদের ব্যক্তি হিসাবে আমারও যে প্রত্যাশাটা ছিল যে এই বিশাল রক্তের বিনিময়ে অর্জিত এই সম্ভাবনার প্রেক্ষিতে যে দুর্নীতি নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে হবে সেটি কাছাকাছিও আমরা যেতে পারিনি। ব্যাপকতা গভীরতা বিভিন্ন পর্যায়ে, উচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন যে সেবা প্রদান পর্যায়ে দুর্নীতির গভীরতা ব্যাপকতা অব্যাহত আছে এবং এটা উদ্বেগজনকভাবে আছে। দুর্নীতি দমন কমিশন গণ অভ্যুত্থানের আগে রাজনৈতিক সরকারের অধীনে যেভাবে কাজ করত আর এখন অন্তর্বর্তী সরকারের আমলে অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করছে, এর মধ্যে দৃশ্যমান কোনো পার্থক্য লক্ষ্য করছেন কিনা? একটা জিনিস পরিষ্কার যে বর্তমানে দুর্নীতি দমন কমিশনের যে নেতৃত্ব তাদের মধ্যে সদিচ্ছা আছে এবং চেষ্টা করছে বিশেষ করে যারা আলোচিত দুর্নীতির ঘটনাগুলো যেগুলো নিয়ে কোনো দিনই গত 16 বছরের সময় মেয়াদে কোনো পদক্ষেপ গৃহীত হয় না, সুস্পষ্ট তথ্য প্রমাণ আমাদের গবেষণা প্রসূত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও থেকে এমন কিছু হয় না, কিন্তু সেগুলো নিয়ে দুদক অবশ্যই বেশ ব্যাপকভাবেই কার্যক্রম শুরু করেছে। এটা ইতিবাচকভাবে দেখা যায়। কিন্তু এখানে একই জিনিসটা আবার যেটা দেখেছি সেটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ওই আগের যে চর্চাটা এখন যাদের কথা আমি বললাম, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, মামলা চলছে, কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টা চলছে, তারা কিন্তু সব ক্ষমতার বাইরে, দেশেও নাই এখন এমনকি, বা থাকলেও অনেকেই পালিয়ে আছেন বা আটক আছেন। তাদের পক্ষে তাদের বিরুদ্ধে মামলা চলছে, তদন্ত চলছে, ফাইন। কিন্তু একই সাথে দুইটা জিনিস ঘটেছে। একটা হচ্ছে যে ঠিক 5 আগস্ট 2024-এর পর কিছু ঘটনা ঘটেছে, যেমন দুদকের হাতে কিন্তু বেশ কিছু মামলা ছিল প্রাক্তন সরকারের বাইরে রাজনৈতিক দল তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের। আমি ধরে নিচ্ছি তাদের একটা বিরাট অংশ রাজনৈতিক মানে উদ্দেশ্য প্রণীত ছিল, কারণ সেটাই দুদকের চর্চা ছিল, সেটাই তৎকালীন সরকার চেয়েছিল, সেইভাবে দুদককে ব্যবহার করা হয়েছে। কাজেই সেখানে এই সরকার আসার পর সেই রাজনৈতিক উদ্দেশ্যে দুদককে ব্যবহারের চর্চা কি বন্ধ হয়েছে? এখন তো রাজনৈতিক উদ্দেশ্য বর্তমান সরকারের ওইভাবে নাই, আমি সেটাতে পরে আসছি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মামলাগুলো মানে তদন্ত শেষ করে ফেলা হয়েছে বা বাতিল করা হয়েছে বা যে অনুসন্ধানগুলো চলছিল সেগুলোকে ক্লোজ করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু সকলেই শতভাগেই কিন্তু উদ্দেশ্যপ্রণীত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত সেটা ছিল না। সুস্পষ্ট তদন্তের আমলযোগ্য অভিযোগ কিন্তু ছিল, এরকম মামলা কিন্তু দুদক সরে এসছে। তার কারণটা হচ্ছে যে তাদের মধ্যে অনেকেই এমন ব্যক্তিবর্গ যারা
আন্দোলনের ফলে বিজয়ী শক্তি যারা ইতিমধ্যে ক্ষমতায় এসে গেছেন বলে বিবেচিত হচ্ছে বা ক্ষমতায় আসবেন বিবেচিত হচ্ছে। অর্থাৎ দুদক যে যারা ক্ষমতায় থাকেন তাদের ক্ষেত্রে অভিযোগের ক্ষেত্রে সুস্পষ্টভাবে অনুসন্ধান তদন্ত করতে পারে না, কার্যকর তার দায়িত্বটা পালন করতে পারে না, সেই চর্চাটা একেবারে বাতিল হয়ে গেছে সেটা বলার কোনো সুযোগ নাই। আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরেই বলেছিলেন যে উপদেষ্টা, তাদের পরিবারবর্গ এবং সরকারি কর্মকর্তাদেরও আয় ব্যয় ও সম্পদের হিসাব দিতে হবে, কিন্তু সেটা হলো না কেন? প্রধান উপদেষ্টা নিজে তার সম্পদ প্রকাশ করবেন, সম্পদ বিবরণী প্রকাশ করবেন, উপদেষ্টা পরিষদ করবেন, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও একই দৃষ্টান্ত স্থাপন করবেন এবং পাশাপাশি সরকারি সকল পর্যায়ে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে একই বিষয়টা প্রযোজ্য হবে এবং সেই বিষয়ে একটা প্রজ্ঞাপনও জারি হয়েছিল এবং কী প্রক্রিয়া সেটা করা হবে সেটাও সরকারি কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেটি এখনও পর্যন্ত আজ পর্যন্ত সর্বোচ্চ থেকে শুরু করে আমাদের জানা মতে সর্বনিম্ন পর্যন্ত কোনো পদক্ষেপ ইতিমধ্যে এই পর্যন্ত গৃহীত হয় নাই। যেটা প্রশ্ন করলে যেটা জানা যায় যে জমা দেওয়া হয়েছে, সরকারি কর্মকর্তারা বলেন যে জমা দেওয়া হয়েছে, কিন্তু হিসাব দেওয়া মানে তো জনসমক্ষে জানানো, জনগণকে জানানো। নিয়মটা হচ্ছে যে হিসাব দেওয়া হবে, প্রকাশিত হবে এবং প্রতি বছর সেটাকে আপডেট করা হবে, মানে কি বলে যে হালনাগাদ করা হবে যাতে করে জনগণ জানতে পারে। এই যে দৃষ্টান্ত স্থাপনের একটা বিশাল সুযোগ এবং অঙ্গীকারটা করা হয়েছিল সেটা কিন্তু সরকার পালন করতে পারলো না। এটার দায়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এটা, এবং এটা যদি করা যেত তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ প্রেসিডেন্স হতো যে এটা হয়েছে, এখন আমার তার থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এবারে আসে জাতীয় ঐকমত্য কমিশনের কথায়। ঐকমত্য কমিশন দীর্ঘ 8 মাস আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় এনেছিল এবং জুলাই সনদে আমরা দেখলাম যে বেশ ঘটা করে 17 অক্টোবর জুলাই সনদে সই হলো, কিন্তু সমস্যার সমাধান হলো না। সনদ সই হয়েছে, সেটি অন্তর্বর্তী ঐকমত্য কমিশনের দায়িত্ব ছিল সেটাই সেই জায়গায় পৌঁছানো। সেটা নিয়ে অনেক বিতর্কই আছে, কিন্তু আমাদের যেটা প্রয়াস ছিল, আমি যতটুকু বলতে পারি, আমি এই ঐকমত্য কমিশনের মুখপাত্র নই, একজন সদস্য হিসাবে, সেটা হচ্ছে হচ্ছে যে এটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের ইতিহাসে। আমি মনে করি পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে এরকম একটা দীর্ঘ প্রায় 40-এর বেশি দিন ধরে ধারাবাহিকভাবে সবগুলি রাজনৈতিক দল, যে দেশে এই রাজনৈতিক দল একসাথে বসে আলোচনা করার সংস্কৃতিটাই নাই, সেই দেশে এরকম একটা ঘটনা ঘটেছে, সিরিজ অফ ইভেন্টস, সেটা বলবো যে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা এবং ইতিবাচক দৃষ্টান্ত ভবিষ্যতের জন্য স্থাপিত হয়েছে। এর থেকে আর পিছনে আসার সুযোগ নাই বলে আমি মনে করি। এটা অত্যন্ত ইতিবাচক। অনেক বিতর্ক হয়েছে, পারস্পরিক দ্বন্দ্ব হয়েছে, বয়কট হয়েছে, ওয়াকআউট হয়েছে, অনেকটা সংসদের মতো, বাট একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এবং একটা পরিবেশ বজায় ছিল, একটা বোঝাপড়া এবং একটা যে কমিটমেন্ট ছিল সবার মধ্যেই যে আমরা সংস্কার চাই। তবে এই আলোচনার মধ্যে এবং এর মধ্যে যে পজিশনিংটা যেটা হয়েছে সেটার যার প্রতিফলন আমাদের আবার যে সনদের যে নোট অফ ডিসেন্টের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে হচ্ছে যে আমরা সংস্কার চাই কিন্তু নিজেদের সংস্কার চাই না। মানে এইটা আমার উপলব্ধিটা হয়েছে। সকল ক্ষেত্রে সংস্কার হবে কিন্তু আমার সংস্কার প্রয়োজন নাই। এবং যেটা হয়েছে যে আমাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলের এই যে রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডা, যে লক্ষ্যটা, অভিষ্ট অ্যাসপিরেশন, সেটার মূল বিষয়টা কিন্তু হচ্ছে যে এক্সিকিউটিভকে জনগণের কাছে জবাবদিহি করার সুযোগ সৃষ্টি করা, প্রাতিষ্ঠানিক আইনি কাঠামো তৈরি করা। এবং আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে যেই বিষয়গুলো এই পয়েন্টটাকে কেন্দ্র করে সেইখানেই কিন্তু নোট অফ ডিসেন্ট সবচেয়ে বেশি, এবং সেটা হচ্ছে যে এমন দল বা জোটের পক্ষ থেকে বা সহযোগীদের পক্ষ থেকে যারা ভাবছেন তারা এখন ক্ষমতায় এসে গেছেন বা আসবেন মোটামুটি নিশ্চিত, তাদের পক্ষ থেকে। আবার একই সংস্কৃতি কিন্তু আমরা অন্য দিক থেকেও দেখতে পাই, যারা ভাবছেন যে আমাদের তো ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, আমরা চাই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, আমরা চাই আরও সংস্কারিত। ওই দলগুলি যদি আবার ওই অবস্থানে থাকতো তাহলে একই অবস্থা নিত কিনা সেটা প্রশ্ন। কাজে আমার রাজনীতির যে আমাদের যে সংস্কৃতিতে যে ক্ষমতার কেন্দ্রিক রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, সেটারই কিন্তু প্রতিফলন ঘটেছে, যেটা আমাদের জুলাই সনদে সেটার রিফ্লেকশনটা হয়েছে সেই অর্থে যে নোট অফ ডিসেন্ট। তো যাই হোক, সেই প্রেক্ষিতে আপনার প্রশ্নে আমি জবাবে যেটা বলবো যে ডকুমেন্টটা করার কথা ছিল সেটা হয়েছে, এবং এটি এখন সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মূলত, এবং সেটা সুযোগটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু আইনি ভিত্তি নিয়ে বিতর্কটা বেশি হলো।
আইনি ভিত্তিটার বিষয়ে বিতর্কটা বেশি হচ্ছে। এটা তো এখন বাংলাদেশে আমরা সবাই সবাই হয়ে গেছে আইন বিশেষজ্ঞ, সাংবিধানিক বিশেষজ্ঞ। এখন আমার যা বোঝার মধ্যে যতটুকু বুঝি, আই এম নট এ লয়ার, আমি কনস্টিটিউশনাল এক্সপার্টও না, কিন্তু আমি যতটুকু বুঝেছি যেই যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা বৈধ সরকার, দ্যাট ইট ইজ বেসড অন পিপল পাওয়ার। এই দেশের জনগণ রায় দিয়েছে যে আমরা এই সরকারকে চাই। সেই কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যা ঘটেছে সেটা যে বৈধ, অসাংবিধানিক বলা যাবে না, তার অন্যতম একমাত্র কারণটাই হচ্ছে যে ইট ইজ বেসড অন পিপলস ভার্ডিক্ট। এই ভার্ডিক্টটা ইলেকশনের মাধ্যমে সবসময় হতে হয় না, ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে হয়েছে। অর্থাৎ জনগণ রায় দিয়েছে, যেটা আইনের ঊর্ধ্বে, কনস্টিটিউশনের ঊর্ধ্বে। অন্যথায় কোন দেশের সরকারকে এইভাবে আন্দোলন করে পতন করা যায় এবং সেই পতন করাটাকে বৈধ বলা যাবে? পিপল চেয়েছে বলেই বৈধ। একই যুক্তিতে আমি মনে করি যে ওই যে মানুষের কাছে যাওয়া রেফারেন্ডাম, যেটা সর্বোচ্চ আইনগত ভিত্তি পাবে, যেটা হচ্ছে যে যদি মানুষ মানে গণভোটের মাধ্যমে যে সনদটা হয়েছে সেটার পক্ষে রায় দেয়। সেই কারণে গণভোটের বিষয়টা আসছে। এখন এটা নিয়ে অনেকে বলছে গণভোটের এখতিয়ার নাই, সংবিধানে নাই। আমরা যা করছি বর্তমান সরকারের আমলে যা হচ্ছে, তার কোন কোন বিষয়গুলি সংবিধানে আছে? বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে এই কথাটা সংবিধানে আছে? নেই তো। এটা এটা যেটা আমি বললাম, যেটা পিপল থেকে প্রাপ্ত। তো একইভাবে এইভাবে যুক্তিবিহীনভাবে দাঁড় করানো যায়। কিন্তু আমি যেটা মনে করি, যেটাকে আমাদের ঐকমত্য কমিশনের উদ্যোগে আমাদের কনস্টিটিউশনাল এবং লিগ্যাল এক্সপার্টদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা যে প্রস্তাবনাটা করা হয়েছে, সেটি এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর এবং সরকারের, যেটা আমরা মনে করি। কিন্তু জুলাই সনদে যে সই হওয়ার পরে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ ছিল কি? সই হওয়ার পরে মানে সনদে সংযোজন বিয়োজনের সুযোগ তো আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আইনি ভিত্তিটা তো সনদটাকে দিতে হবে। সনদের কন্টেন্ট তো সনদ আছে। এই যে সনদটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্যই তো সেটা, বিশেষ করে যেটা আমি যদি প্রক্রিয়াটা, যেটা কথা বলা হচ্ছে যে একটা আদেশ হবে, আদেশটা সরকার প্রণয়ন করবে। সরকার এখন এটা কেউ বলছে যে প্রধান উপদেষ্টা করবেন, কেউ বলছেন রাষ্ট্রপতি করবেন, সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। আমরা মনে করি যে সরকার করবে এটা, এই বিষয়টা। এবং কারা কে করবেন ব্যক্তি হিসেবে, সেই সিদ্ধান্তটা রাজনৈতিক দল এবং সরকার তারা যদি আলোচনা সাপেক্ষে একমত হয়। আর আদেশের উপর আমাদের সংবিধানের এখন যে ভিত্তি, তাতে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি করলেও তো সেটা প্রধান উপদেষ্টার কর্তৃত্বেই করা, মানে তার পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি করতে পারবেন না এখনকার হিসাবে। ওই যে আমি যদি কনস্টিটিউশনে রেফার করি, জি জি, কনস্টিটিউশনে রেফার করি, কিন্তু আমরা যদি আবার অন্য দিক থেকে যারা প্রধান উপদেষ্টার কর্তৃক এই আদেশটা হবে বলে দাবি করছেন বা বিশ্বাস করছেন বা যুক্তি দেখাচ্ছেন, সেখানে কিন্তু যুক্তি নেই, সেটা বলা যাবে না। মানে সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টারই কিন্তু ইজ বেসড অন পিপল পাওয়ার। জনগণের ক্ষমতার মাধ্যমে মানে মনোনীত বা গঠিত সরকারের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা, নট দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু আগের সরকারের, পতিত সরকারের মনোনীত প্রেসিডেন্ট। কাজে এখানে বিতর্ক আছে। আমরা যে দুইটার কোনোটাকেই অবৈধ বলা যাবে না, একটাই বৈধ অন্যটা অবৈধ বা যুক্তিহীন, আমি অন্তত মনে করি না সেইভাবে দেখা যাবে। এই আদেশের উপর ভিত্তি করে একটা গণভোট হবে, গণভোটের রায় হলে যেই যুক্তিটা উত্থাপন করা হয়েছে, যে প্রস্তাবনাটা, সেটা হচ্ছে যে আপনার যে সংসদ হবে সেটা হবে সাধারণ সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, যদিও প্রথমে অনেক দল গণভোটের বিরোধিতা করেছিল, অপ্রয়োজনীয় মনে করেছিলেন। কিন্তু গণভোটের সময় নিয়ে বিতর্ক এখনও যায়নি, এবং শেষ যে দুইটি বিষয় সামনে আসলো, গণভোটের সময় রাজনৈতিক দলগুলো যে দুটি বিষয় নিয়ে একেবারে মুখোমুখি অবস্থান, গণভোটের সময় এবং উচ্চকক্ষে কোন পদ্ধতিতে সদস্যরা নির্বাচিত হবেন, এ ব্যাপারে আপনার ব্যক্তিগত মত। প্রথমে যদি উচ্চকক্ষের কথাটা বলি, যে আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটা উচ্চকক্ষের দরকার, সেটা সকল রাজনৈতিক দল একমত হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং এই এক্সপেরিমেন্টটা আমাদের জন্য দরকার। তার কারণ হচ্ছে যে ওই যেটা শুরুতে বললাম, যে এক্সিকিউটিভ এবং আইন প্রণয়ন প্রক্রিয়াটাকে আরও বেশি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করার জন্য এই উচ্চ কক্ষটা অপরিহার্য বলে বিবেচিত হচ্ছে। কিন্তু উচ্চ কক্ষ যদি এমন হয় যেটি হচ্ছে যে নিম্ন কক্ষেরই মিরর ইমেজ, তাহলে কিন্তু এই উচ্চ কক্ষের কোনো ভ্যালু থাকলো না বলে আমি মনে করি। যেই কারণে উচ্চ কক্ষ যখন যদি গঠিত হয়, যেটা বেশিরভাগ রাজনৈতিক দল
সিংহভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, সেটা হচ্ছে যে সংসদে, জাতীয় সংসদে যে ভোটের অনুপাত অনুসারে হবে, আসনের অনুপাতে নয়। কিন্তু রাজনৈতিক দলের মধ্যে যারা এখন সবচেয়ে বড় অবস্থানে আছে এবং তাদের যারা সহযোগী, তারা কিন্তু বলছেন উল্টোটা। তারা বলছেন, তাদের নোট অফ ডিসেন্ট হচ্ছে যে তারা সেটা চাইবেন আসন ভিত্তিক। এখন আসন ভিত্তিক যদি হয়, তাহলে কিন্তু আমি অন্তত মনে করি যে একটা উচ্চ কক্ষের কোনো প্রয়োজন নাই। তাহলে কিন্তু আরও বেশি নিম্ন কক্ষের যারা মানে বড় দল, বিজয়ী দল, তাদেরই ক্ষমতাটা আরও বাড়বে, সরকারের ক্ষমতাটা আরও বাড়বে, নিরঙ্কুশ আরও বেশি হবে। কাজে এটা অর্থহীন হয়ে যাবে বলে আমি মনে করি। কাজে এখানে যদি আমরা উচ্চকক্ষ পাই, আমি অন্তত এই দেশের নাগরিক ঐক্যমত্য কমিশনের সদস্য হিসাবে নয়, নাগরিক হিসাবে বলবো সেটা হওয়া উচিত আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে হওয়া উচিত। আর দ্বিতীয় প্রশ্ন, বেশ কিছু দল নভেম্বরের মধ্যেই গণভোট চেয়েছে। আজকে নভেম্বরের 12 তারিখ, নভেম্বরের মধ্যে নির্বাচন করা গণভোট করা সম্ভব কিনা? আমি যেটা বলবো যে গণভোট একসাথে হওয়া আর আলাদা হওয়া, আগে গণভোট এবং নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন পরে ফেব্রুয়ারিতে, দুই পক্ষেই কিন্তু প্র্যাকটিক্যাল লজিস্টিক্যাল যুক্তি এবং বিপক্ষে যুক্তি আছে, পক্ষে বিপক্ষে যুক্তি আছে। একটা হচ্ছে যে গণভোট যদি একসাথে হয়, তাহলে বিশাল যে ব্যয়টা সেটা এড়ানো যায়, মানে একটু সেটা থেকে রক্ষা পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে যে লজিস্টিক্যাল নাইটমেয়ার, পরপর দুইটি এরকম বিশাল করা, নির্বাচন করা, এই অর্থে যে গণভোট একটা নির্বাচন, সেটির থেকে আমরা রেহাই পেলাম। বা নির্বাচন কমিশন এবং রাষ্ট্র কাঠামো, শুধু এককভাবে নির্বাচন কমিশন না, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, সকলকেই সেই ভূমিকায় পালন করতে হবে। কাজে দুইটা আলাদা হলে এটা মানে বোঝাটা আরও, একসাথে হলে বোঝাটা কমে গেল সেই অর্থে। কিন্তু অন্য দিক থেকে যদি একসাথে হয়, তখন যেটা হবে যে ঝুঁকিটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দেয় যখন নির্বাচন, জাতীয় নির্বাচন যখন হবে, তখন কিন্তু তার ফোকাসটা হবে যে আমার প্রার্থী বা দল, মূলত দল, কোনো ক্ষেত্রে প্রার্থী, তার গণভোটের সম্পর্কে তার কিন্তু প্রাধান্যটা থাকবে না। এই কারণে এটা একটু ডাইলিউটেড হবে, গণভোটের উপর প্রাধান্যটা থাকবে না। এই জন্য দুই দিকে যুক্তি আছে। এটা মানে যেটা সরকার সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, সেটাই হওয়া উচিত বলে আমি মনে করি। যদি একমত না হয় তখন কি হবে? একমত না হওয়াটা আমি মনে করি সকলের জন্য ঝুঁকি হবে। কারণ এইটাকে কেন্দ্র করে যদি নির্বাচন বিলম্ব হয় বা নির্বাচন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়, এবং রাজনৈতিক স্পেসে যদি অস্থিতিশীলতা তৈরি হয়, সেটার পরিণাম তো আমরা এফোর্ড করতে পারি না বলে আমি মনে করি। আমি আশা করব যে সরকার একটা দৃঢ় অবস্থান নেবেন, যে অবস্থানটা নেয় সেখানে দৃঢ় থাকবেন এবং রাজনৈতিক দলগুলোকে রাজি করাতে পারবেন, যেটা সরকার থেকে বলা হচ্ছে, চেষ্টা করছেন তারা। সবশেষে আপনি যে দুর্নীতি দমন নিয়ে কাজ করেন, টিআইবি এবং আন্তর্জাতিক পরিসরে টিআই কাজ করে থাকে, এই সরকার আসার পরে যে অর্থ পাচার হয়েছে সেটাই ফেরত আনার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। গত 15 মাসে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছেন কি? এখানে একটা বিষয় হচ্ছে যে সরকারের দিক থেকে বেশ অনেকেই উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে তাদের মেয়াদেই বা স্বল্প মেয়াদে বেশ কিছু উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ফেরত আসবে। যদি সেটা আসে, আমি উইল বি দি ফার্স্ট পারসন টু বি দি হ্যাপিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সেটা মানে খুবই আমি সুখী হব। কিন্তু সেটা সম্ভাবনা আমি কিন্তু দেখি না। বিষয়টা সম্পর্কে আমি যেহেতু ওয়াকিবহাল প্রক্রিয়া সম্পর্কে, সেই কারণে আমি মনে করি এটা অনেকটা স্বপ্নের মতো আর কি। বাস্তবায়ন কোনো স্বপ্ন বাস্তবায়িত হয়, এটা যদি হয় কিছু অর্থ ফেরত আসলে খুবই খুশি হব। কিন্তু আমি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যেই অর্থ পাচার হয়ে গেছে, বেশি বিস্তারিত আলোচনায় না গিয়ে খুব সংক্ষেপে যদি বলি, পাচার হয়ে গেছে সেটা আমাদের ব্যর্থতা, আমরা পাচার রোধ করতে পারি নাই। কিন্তু যেই দেশে পাচার হলো সেই দেশের ব্যর্থতাটার সম্বন্ধে আমাদের উপলব্ধি থাকতে হবে। এটা কিন্তু অবৈধভাবে সেই দেশে গেছে, তাদের আইন লঙ্ঘন করে সেই দেশে লগ্নি হয়েছে এবং সেই লগ্নিটা হয়েছে লিগ্যালাইজড ওয়েতে অ্যাপারেন্টলি, এবং সেই দেশের অর্থনীতিতে সেটা অবদান রাখছে। ওই দেশের টাকা হয়ে গেছে, ওই দেশের সম্পদ হয়ে গেছে। এখন ওই দেশের আইনগত প্রক্রিয়ায় সেটাকে প্রমাণ করতে হবে যে এই টাকা বিদেশ থেকে পাচার হয়ে আসছে, বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং অবৈধ প্রক্রিয়ায় সেখানে লগ্নি হয়েছে, এবং সেটাকে ওই অবৈধ প্রক্রিয়া যে লগ্নি হয়েছে সেটা আদালতের প্রমাণ সাপেক্ষে সেটাকে প্রথমে ফ্রিজ করবে, তারপর কনফিসকেট করবে, তারপর ফেরত পাঠাবে। পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতায় যেটা দেখা যায়, এই পুরো প্রক্রিয়াটা কমপক্ষে 7 থেকে 10 বছরের সময় লাগে। যে অর্থ পাচার হয় তার মাত্র 1% ফেরত আসে। সো আমি এটা বলছি না আমাদের পাচারকৃত অর্থ ফেরত আনার চেষ্টাটা বন্ধ করতে হবে, আমি যেটা বলছি চেষ্টা অব্যাহত রাখতে হবে,
এবং এই চিন্তা ভাবনা নিয়ে যে আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়া, আমাদের সেই পেশেন্স থাকতে হবে, এন্ডুরেন্স থাকতে হবে, আমরা একটা না একটা সময় এটা ফেরত পাবো, যেটা হয়েছে বাংলাদেশে দৃষ্টান্ত আছে। সেটাও সেই দৃষ্টান্তকে যে সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত এসেছিল সেটাও কিন্তু 7 বছর লেগেছিল, এক্স্যাক্টলি 7 বছর লেগেছিল। কাজে আমাদেরও সেই ধারণার উপর ভিত্তি করে ওইভাবে চলতে হবে। কিন্তু আমি যে পয়েন্টটা আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই সেটা হচ্ছে যে এই বিষয়টা আমাকে কি ইঙ্গিত করে, যেটা ইঙ্গিত করে যে পাচার প্রতিরোধ করা আরও মোর বেনিফিশিয়াল, এবং সেখানে আমার ইনভেস্টমেন্ট বেশি করা উচিত, বোধ ক্যাপাসিটির দিক থেকে, আইনগত দিক থেকে, প্রাতিষ্ঠানিক দিক থেকে, সব দিক থেকে, জনবলের দিক থেকে। আমি কোনো অবস্থায় এটা বিশ্বাস করব না যে 5 আগস্ট থেকে বাংলাদেশের থেকে পাচার বন্ধ হয়ে গেছে। যেই প্রক্রিয়া পাচার হয়েছে গত 16 বছর, একই প্রক্রিয়া এখানে চালু আছে, সেই একই প্রতিষ্ঠানগুলো আছে যাদের ব্যর্থতার কারণে সেটা হয়েছে, সেই একই প্রতিষ্ঠানের ওই যারা সুযোগ করে দিয়েছিল তারা আছে। বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয় তার সিংহভাগ পাচার হয় হচ্ছে মিস ইনভয়েসিং মাধ্যমে, চালান জালিয়াতির মাধ্যমে। অর্থাৎ এখানে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের একাংশ, কাস্টমসের কর্মকর্তাদের একাংশ এই পুরো প্রক্রিয়ার মধ্যে জড়িত, আমদানি রপ্তানি এবং বিনিয়োগের সাথে যারা জড়িত, তাদের চালান জালিয়াতির মাধ্যমে এটা হয়। এই প্রক্রিয়াটা কিন্তু একইভাবে আছে। যে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার হয় একই হুন্ডি কিন্তু এখনও চলছে। এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়া, এই যে সেকেন্ড হোম বলি বা অন্যান্য যে সমস্ত প্রকল্প আছে, সেই অংশীদারিত্ব কিন্তু সেই প্রক্রিয়া এখনও চালু আছে। সো আমাদের ইনভেস্টমেন্টটা হওয়া উচিত এই প্রক্রিয়াগুলোকে বন্ধ করার জন্য, যেটা সক্ষমতা আছে বলে, সম্ভাব্য সক্ষমতা আছে, আইন আছে, প্রাতিষ্ঠানিক পরিবেশ আছে, কোনোটাই কার্যকর নাই। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আমরা যদি সেটাকে প্রতিরোধ করতে পারি, ইট ইজ আমার জন্য ভ্যালু ফর মানি অনেক বেশি কম্পেয়ার টু ট্রাইং টু ব্রিং ইট ব্যাক। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। এতক্ষণ আমরা কথা বললাম টিআইবির নির্বাহী পরিচালক, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।